হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পদ্মা অ্যাওয়ার্ড আর ভারত রত্ন, ঠিক আছে, এই দুটো টপিক কিন্তু কভার করব। দেখো, আজকে সকালের ওয়ার্ড টু রিড সেশন তোমাদের বলা হয়েছিল এই আর্টিকেলটা পড়ার জন্য। আজকের যে আমাদের প্রিলিমস বাইট সেটা কিন্তু এই আর্টিকেলের থেকেই কিন্তু নেওয়া। এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো যে আমরা কেন এই দুটো টপিক চুজ করলাম। তো তার জন্য দেখো, পিওয়াইকিউ আছে 2021-এ না, এই পিওয়াইকিউটা এসেছিল। ইউপিএসসি কি জিজ্ঞাসা করেছে না, একদম ডাইরেক্টলি জিজ্ঞাসা করেছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু ভারত রত্ন অ্যান্ড পদ্মা অ্যাওয়ার্ড। ঠিক আছে, এর উপরই কিন্তু কোয়েশ্চেনটা। এর সাথে সাথে দেখো 2023 একটা কোয়েশ্চেন ইউপিএসসি কিন্তু আবার অ্যাওয়ার্ডের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, বাট দিস টাইম স্পোর্টস অ্যাওয়ার্ডের উপর জিজ্ঞাসা করেছে। যেমন মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড, অর্জুন অ্যাওয়ার্ড, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি আইডেন্টিফাই করতে পারছি যে অ্যাওয়ার্ড কিন্তু একটা ইম্পর্টেন্ট থিম। আর যখন আমরা এই থিমটা আইডেন্টিফিকেশন করছি, নিউজে যদি কোনো অ্যাওয়ার্ড থাকে তাহলে কিন্তু সেটা আমাদের খুব ভালো করে প্রিপারেশন কিন্তু করতে হবে হলিস্টিক্যালি। এইবার আমরা আজকের টপিকে চলে আসি, ভারতরত্ন আর পদ্মা অ্যাওয়ার্ড। প্রথমে কি ডাইমেনশনে আমরা টপিকটাকে পড়বো এটা একবার দেখে নিই। প্রথমে আমরা কনটেক্সট দেখব, তারপর আমরা ভারতরত্ন অ্যাওয়ার্ডের কিছু কি ফিচার্স অ্যান্ড ইভলিউশন কিভাবে হয়েছিল দেখব, কনস্টিটিউশনাল স্ট্যাটাস এরপরে আমরা দেখব, তারপরে আমরা পদ্মা অ্যাওয়ার্ডে চলে আসবো, তাদের যে হাইরার্কি বা ক্রাইটেরিয়া সেটা দেখব, সিলেকশন প্রসেসটা দেখব, আর কিছু 2026 এর হাইলাইট দেখব। ঠিক আছে, এরপরে কিন্তু একটা প্রিলিমসের প্র্যাকটিস এমসিকিউ আছে এই কন্টেন্টটার উপর, যেটুকু তোমরা পড়বে এই পর্যন্ত বা বুঝবে তার উপর বেস করেই কিন্তু এই কোয়েশ্চেনটা। তোমরা যদি এই কোয়েশ্চেনটা স্ক্রিন পুরো লেকচারটা দেখার পরে এই কোয়েশ্চেনটা সলভ করবে আর কমেন্ট সেকশনে যেয়ে কিন্তু আমাদের আনসারটা জানাবে। বোঝা গেল? এইবার আমরা কনটেক্সটে আসি। কনটেক্সটে দেখো, সিম্পল কনটেক্সট। একজন হিস্টোরিক্যাল ফিগার আছে কাঞ্চিরাম, ঠিক আছে, ওনাকে ভারতরত্ন দেওয়ার কিন্তু ডিমান্ড উঠছে, এটাই সিম্পল কনটেক্সট। আর এর সাথে সাথে একটা রিসেন্ট ট্রেন্ড দেখা গেছে যে আনসাং হিরো, গ্রাসরুট ইনোভেটর, এদেরকেও কিন্তু এই হাইয়েস্ট সিভিলিয়ান অনারে যদি আমরা রিফ্লেক্ট করি তাহলে কি হবে না, তাদেরও মানে সোসাইটির সব স্ট্যাটাকে কিন্তু আমরা মোটিভেট করতে পারবো ভালো কাজ করার জন্য। ঠিক আছে, যাতে কি করে করতে পারবো না, তাদের কন্ট্রিবিউশনকে রিকগনাইজ করে। বোঝা গেল? এইবার আমরা আসছি ভারতরত্ন অ্যাওয়ার্ডের কি ফিচার্সের মধ্যে। দেখো, প্রথমে ইনসেপশন কবে হয়েছিল? 1954-এ। বাট যখন এটা অরিজিনালি ইনসেপশন হয়েছিল, ইনস্টিটিউটেড হয়েছিল, তখন কিন্তু এটা কিছু ডোমেনেই না রেস্ট্রিক্টেড ছিল। কোন কোন ডোমেনে রেস্ট্রিক্টেড ছিল? আর্ট, লিটারেচার, সায়েন্স, পাবলিক সার্ভিস, এই 4টে ডোমেনে রেস্ট্রিক্টেড ছিল। কিন্তু 2011-এ কি হয় যে এর যে এরিয়া সেটাকে কিন্তু এক্সপান্ড করে দেওয়া হয়। ঠিক আছে, ক্রাইটেরিয়া বাট এক্সপান্ডেড। আর এখন এই মুহূর্তে এর ডোমেন কি না, এনি ফিল্ড অফ হিউম্যান এন্টারপ্রাইজ, যে কোনো ফিল্ড থেকে, বিট স্পোর্টস, যে কোনো কোথার থেকে হলে কিন্তু এটা কিন্তু করা যেতে পারে, ভারতরত্ন অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া যেতে পারে। তো আর্ট, লিটারেচার, সায়েন্স অ্যান্ড পাবলিক সার্ভিস এর মধ্যে কিন্তু রেস্ট্রিক্টেড নেই। এইবার আমরা যে দেখব যে কিভাবে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। দেখো, যে রিকমেন্ডেশন যে প্রসেসটা, এই অ্যাওয়ার্ডটা কিন্তু ডাইরেক্টলি প্রাইম মিনিস্টার কিন্তু প্রেসিডেন্টকে রিকমেন্ড করে যে এই পার্টিকুলার এই পার্সোনালিটিকে বা এই ব্যক্তিকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হোক। ঠিক আছে, এখানে একটা জিনিস মনে রাখবে, যখন আমরা পদ্মা অ্যাওয়ার্ডের রিকমেন্ডেশন পড়বো তখন আমরা দেখতে পাবো যে এটা কমিটি গঠন করা হবে, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু ভারত রত্নর ক্ষেত্রে কোনো কমিটি, ফর্মাল কমিটি কোনো ইনভলভ নেই। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, এরপর যদি আমরা ক্যাপ অন দ্য অ্যাওয়ার্ড দেখি, ১ বছরে ম্যাক্সিমাম ৩টে অ্যাওয়ার্ড কিন্তু এনি পার্টিকুলার ইয়ারে কিন্তু ম্যাক্সিমাম ৩টে অ্যাওয়ার্ড দেওয়া যায়। এরপর যদি আমরা ভারতরত্ন অ্যাওয়ার্ডের বেনিফিট দেখি, কি বেনিফিট আছে। প্রথমে একটা সার্টিফিকেট প্রেসিডেন্ট দ্বারা সাইন করা, এর সাথে সাথে মেডেল। কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জিনিস, ভারতরত্ন অ্যাওয়ার্ডিরা কিন্তু কোনো মনিটারি গ্র্যান্ট বা মনিটারি বেনিফিট কিন্তু গভর্নমেন্ট থেকে পায় না। ঠিক আছে, ইট ডাজ নট ক্যারি এনি মনিটারি গ্র্যান্ট। বোঝা গেল যে কবে হয়েছিল ইনসেপশন? 1954। অরিজিনালি 4টে এরিয়াতে রেস্ট্রিক্টেড ছিল। রিকমেন্ডেশন পিএম প্রেসিডেন্টকে রিকমেন্ড করে, ক্যাপ আছে ম্যাক্সিমাম 3 ইন এ পার্টিকুলার ইয়ার। আর বেনিফিট হচ্ছে নরমাল মেডেল আর তার সাথে সাথে সার্টিফিকেট প্রেসিডেন্টের সাইন করা। এরপর যদি আমরা কনস্টিটিউশনাল স্ট্যাটাসে চলে আসি, দেখো বালাজি রাঘবান ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটা কেস আছে 1996-এ। এই
পার্টিকুলার কেসে কিন্তু কনস্টিটিউশনাল ভ্যালিডিটি যেহেতু এখানে ভারতরত্নকে চ্যালেঞ্জ করা হয়েছিল যে আর্টিকেল 18 কে ভায়োলেট করছে কিনা। তো এখানে কিন্তু এই পার্টিকুলার কেসে কিন্তু যে ভারতরত্ন অ্যাওয়ার্ডের যে কনস্টিটিউশনাল ভ্যালিডিটি সুপ্রিম কোর্ট কিন্তু সেটা আপহেল্ড করেছিল। ঠিক আছে? আর এখানে একটা ইম্পর্টেন্ট দেখো তাদের অবজারভেশন আছে। ভারতরত্ন হচ্ছে ন্যাশনাল অনার, আর এটা কিন্তু অ্যান্ড নট টাইটেলস, এটা মনে রাখবে। ইটস আ ন্যাশনাল অনার্স, টাইটেল না। আর এটা আর্টিকেল 18(1) ক্লজ 1 এর মিনিং এর আন্ডারে কিন্তু চলে আসছে। আর পিওয়াইকিউ কিন্তু এর রিলেটেডই এসছিল। দেখো, ভারত রত্ন and Padma awards are title under Article 18(1) of the Constitution. বোঝা গেল? তো আমরা কিন্তু ডাইরেক্টলি পিওয়াইকিউ এর সাথে লিঙ্ক করেই পড়ছি, ঠিক আছে? যাতে আমাদের জিনিসটা আরো বেশি ভালো করে মনে থাকে। আর একটা জিনিস তোমরা মনে রাখবে যে এই পার্টিকুলার অ্যাওয়ার্ডটাকে কিন্তু আমরা প্রেফিক্স বা সাফিক্স হিসেবে কিন্তু ইউজ করতে পারি না। রেসিপিয়েন্ট ক্যানট ইউজ দ্য অ্যাওয়ার্ড অ্যাজ প্রেফিক্স অ্যান্ড সাফিক্স। ঠিক আছে? তাহলে ভারতরত্ন অ্যাওয়ার্ড সম্পর্কে তোমরা বেসিক যে ডিটেলস সেটা বুঝে গেলে। এরপর আমরা আসছি পদ্মা অ্যাওয়ার্ডে। পদ্মা অ্যাওয়ার্ডে কি? দেখো, আমরা যদি হায়ারার্কি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ফার্স্ট যে ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড সেটা হচ্ছে পদ্মা বিভূষণ, তারপরে পদ্মাভূষণ অ্যান্ড তারপরে পদ্মশ্রী। ঠিক আছে? আর পদ্মা বিভূষণ ফর এক্সেপশনাল অ্যান্ড ডিস্টিংগুইশ সার্ভিসের জন্য, পদ্মা বিভূষণ এক্সেপশনাল অ্যান্ড ডিস্টিংগুইশ সার্ভিসের জন্য, পদ্মা ভূষণ হচ্ছে ফর ডিস্টিংগুইশ সার্ভিস অফ হায়ার অর্ডারের জন্য, আর পদ্মশ্রী কি হচ্ছে ফর ডিস্টিংগুইশ সার্ভিস এনি ফিল্ড। সিলেকশন প্রসেসটা এর পার্টিকুলার অ্যাওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। কি হয় না, একটি পার্টিকুলার কমিটি ফর্ম করে প্রাইম মিনিস্টার, আর সেই কমিটিটাকে হেড করে কি না ক্যাবিনেট সেক্রেটারি। তারা কিন্তু তাদের যে রিকমেন্ডেশন সেটা কিন্তু গভর্নমেন্টকে জানায়। তো তারপর থেকে কিন্তু প্রেসিডেন্টের কাছে সেই রিকমেন্ডেশনটা যায়। এবার আমরা নমিনেশনের মধ্যে যদি আসি, এটা নমিনেশন দেখো খুবই ওয়াইড, মানে যে কোনো পাবলিক কিন্তু নমিনেট করতে পারে, ওপেন টু পাবলিক। এর সাথে সাথে কিন্তু কেউ নিজেকে সেলফ নমিনেটও কিন্তু করতে পারে এই অ্যাওয়ার্ড 3টের জন্য। আর এলিজিবিলিটির মধ্যে যদি আমরা দেখি তাহলে এটার মধ্যে কোনোরকম সেরকম কোনো বার নেই। এটা অল পারসন উইথআউট এনি ডিস্টিংশন, রেস, অকুপেশন, পজিশন, সেক্স আর এলিজিবল। ঠিক আছে? এর সাথে সাথে কিন্তু গভর্নমেন্ট সার্ভেন্টদের জন্য কিন্তু কিছু রেস্ট্রিকশন আছে। গভর্নমেন্ট সার্ভেন্ট আর নট এলিজিবল ফর দিস অ্যাওয়ার্ড, বাট গভর্নমেন্ট সার্ভেন্ট যদি ডক্টর আর সায়েন্টিস্ট হয় তাহলে কিন্তু তারা এলিজিবল। এই পয়েন্টটা খুব ভালো করে মনে রাখবে যে ওভারঅল যদি গভর্নমেন্ট সার্ভেন্টদের জন্য কিন্তু এখানে রেস্ট্রিকশন আছে, তারা কিন্তু এলিজিবল না। কিন্তু গভর্নমেন্ট সার্ভেন্ট যদি ডক্টর বা সায়েন্টিস্ট হয় তারা কিন্তু এই অ্যাওয়ার্ড 3টের জন্য কিন্তু এলিজিবল। বোঝা গেল? এবার আমরা এই অ্যাওয়ার্ডের যদি 2026 এর যে অ্যাওয়ার্ড এসছে তার যদি কিছু হাইলাইট দেখি, তাহলে আমরা এটা দেখতে পাবো যে এই বছর কিন্তু 131 অ্যাওয়ার্ডস ওয়ার অ্যাপ্রুভড। তার মধ্যে 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ আর 113 জন পদ্মশ্রী অ্যাওয়ার্ড। ঠিক আছে? এর সাথে সাথে এটা মনে রাখবে ফরেনাররাও কিন্তু এই অ্যাওয়ার্ড নিতে পারে। ঠিক আছে? প্লাস এনআরআই। ফরেনার এই বছর দেখো যেমন 6 ফরেনার এনআরআইকে কিন্তু এই 3টে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আর যদি প্রমিনেন্ট নেম দেখো, পদ্মা বিভূষণে তোমরা দেখতে পারবে যে ধর্মেন্দ্র সিং দিওল। ঠিক আছে? ভূষণে হচ্ছে তোমাদের আলকা ইয়াগনিক। ঠিক আছে? পদ্মশ্রীতে রোহিত শর্মা। এদের কিন্তু এই অ্যাওয়ার্ডটা এই বছর দেওয়া হয়েছে। তো মেন যে ইম্পর্টেন্টটা, এখান থেকে তো আর কোয়েশ্চেন দেবে না। হয়তো এখান থেকে এসএসসি বা অন্য কোনো এক্সামে কোয়েশ্চেন আসতে পারে। ইউপিএসসিতে কিন্তু কোয়েশ্চেন আসবে না। ইউপিএসসিতে কোয়েশ্চেন আসবে এই সিলেকশন প্রসেস। ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। এই কমিটি ফর্ম হয়, গভর্নমেন্ট সার্ভেন্ট নমিনেট করতে পারে না এখানে, বাট এর মধ্যে এই যে ডক্টর আর সায়েন্টিস্টদের এক্সেপশন দেওয়া আছে। এই জিনিসগুলো না ইম্পর্টেন্ট। সিমিলারলি ভারত রত্নাতে যে কি ফিচার্স, কনস্টিটিউশনাল স্ট্যাটাস কি আছে, আর্টিকেল 18(1) এর আন্ডারে আসে কিনা, এগুলো ইম্পর্টেন্ট। এগুলো যদি বুঝে যাও তাহলে কিন্তু এই পার্টিকুলার টপিকটা তোমাদের কভার হয়ে যাবে, রাইট? এইবার না এই কোয়েশ্চেনটা সলভ করো। উইথ রেফারেন্স টু সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। কোয়েশ্চেনটা সলভ করো, কমেন্টে যে আমাদের আনসারটা জানাও। ঠিক আছে? আর দেখো, তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামে কমফোর্টেবল তারা কিন্তু সেম আর্টিকেলটা রাইসআইএস এর ওয়েবসাইটে যেয়ে বাংলাতেও পড়তে পারো। যে মিডিয়ামে কমফোর্টেবল পড়ে নেবে, যাতে
ওভারঅল পুরো ক্ল্যারিটিটা তোমাদের চলে আসে। ঠিক আছে? এর সাথে, সাথে আমাদের আরো দুটো ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ আছে। ডিপ অ্যানালিসিস অ্যান্ড এডিটোরিয়াল এক্সপ্লেইন। এর সাহায্যে কিন্তু আমরা মেইনস ওরিয়েন্টেড কারেন্ট অ্যাফেয়ার্সকে কিন্তু কভার করে থাকি। তো আমি চাইবো তোমরা অন আ ডেইলি বেসিস এটাকেও ফলো করো। তাহলে কি হবে না, হলিস্টিক্যালি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন ডে বাই ডে কিন্তু ইমপ্রুভ হতে থাকবে, রাইট? তো এটার আনসার কি আছে? আনসার বি। ঠিক আছে? দ্যাট মিনস 2 অ্যান্ড 3 অনলি কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো। আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে যেয়ে কিন্তু আমাদের জানাবে। আমরা কিন্তু রেসপন্ড করব। ঠিক আছে? অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ।